মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকার ই হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। 6 মাসের মধ্যে আওতায় আসছে 5 জেলা, উপকূলীয় অঞ্চলে হবে ইকোনমিক জোন। জ্বালানি চাহিদা মেটাতে 200 কোটি ডলার চায় বাংলাদেশ। এজেক প্লাসের অনলাইন সভায় তুলে ধরা হলো পরিস্থিতি। সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করবে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। থামছেই না মব সন্ত্রাস, 3 মাসে প্রাণহানি প্রায় অর্ধশত। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রশ্নের অভিযোগ তথ্য উপদেষ্টার। কুষ্টিয়া সহ সব ঘটনা খতিয়ে দেখার আশ্বাস। হাম ও উপসর্গে 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। সংক্রমণ দ্রুত ছড়ানোর বড় কারণ অপুষ্টি। আক্রান্ত শিশুর বেশিরভাগই দরিদ্র পরিবারের, বলছেন চিকিৎসক। এবং দুদিনের মধ্যে আবারও ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। হরমুজ অবরোধ প্রত্যাহারের চাপ সৌদির। যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে বিশ্ব মন্দার সংখ্যা IMF এর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রম বাজার খুঁজছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের জন্য ই হেলথ কার্ড সেবা চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে 5টি জেলায় শুরু হবে কার্যক্রম। আর 1 জুলাই থেকে শুরু হবে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম। পরিকল্পনা মাফিক সুনীল অর্থনীতির আওতায় উপকূলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বলেও জানান সরকার প্রধান। 4 দিন বিরতির পর বুধবার সকাল 11টায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সংসদীয় কার্যক্রম। দিনের কার্যসূচি অনুযায়ী শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। 180 দিনের কর্মসূচির মধ্যেই ই হেলথ কার্ড চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে চালু হবে এই কার্ড। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে বিকল্প শ্রমবাজারের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সমগ্র বাংলাদেশের মানুষ দেখছে যে আমাদের কমিটমেন্ট যেগুলো ছিল নির্বাচনের সময় জনগণকে দেওয়া, সেই প্রতিশ্রুতির কাজগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে শুরু করেছি। আমি যদি সবগুলো এখানে উল্লেখ করতে চাই, অনেক সময়ের প্রয়োজন আছে মাননীয় স্পিকার। এই পরে যেগুলো আছে সেগুলোকে পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ নেতা জানান, নতুন অর্থ বছরের শুরু থেকেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু হবে। বলেন, সংসদ সদস্যদের পরামর্শেই বেসরকারি স্কুলের শিক্ষক নিয়োগ নীতিমালা প্রণয়ন করা হবে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে সরকারের একটি গাইডলাইন অবশ্যই আছে। এখানে মাননীয় সংসদ সদস্য ওনার যদি কোনো বিষয় থাকে এখানে উনি অ্যাড করতে চান, উনি যদি নোটিশ আনেন, তাহলে আমরা সেই গাইডলাইনের ভিত্তিতে সেটি পর্যালোচনা করে দেখতে পারি। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র সম্পদ আহরণ এবং এর সম্ভাবনা কাজে লাগাতে গঠন করা হবে উন্নয়ন কর্তৃপক্ষ। ছেলেবেলায় বাবার সঙ্গে কুয়াকাটা ভ্রমণের স্মৃতিচারণ করেন তারেক রহমান। বলেন, পর্যটন খাত এগিয়ে নিতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হবে। আমরা যদি এই ব্লু ইকোনমির বলতে যে সকল অর্থনীতি, যে সকল বিষয়গুলো এখানে আছে, সেগুলোকে যদি আস্তে আস্তে অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বহু মানুষের জীবনযাত্রার মান আমরা পাল্টাতে সক্ষম হব এবং এই বিশাল অঞ্চলকে ঘিরে বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলের প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। এছাড়া হাইটেক পার্ক ও আইসিটি সেন্টার গতিশীল করতে একটি কমিটি গঠন করার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, বাংলাদেশে পেপ্যালের কার্যক্রম শুরুর পদক্ষেপ নেবে তার সরকার। একই সাথে মুস্তারিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সংবিধান সংশোধনের বিকল্প নেই। সরকার ও বিরোধী দল একমত হলে সংবিধান সংশোধনের প্রস্তাব আনা হবে বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে সংসদ অধিবেশন শেষে বেরিয়ে কথা বলেন তিনি। সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের একটা বটলনেক হয়েছে তৈরি, যে আমাদের মধ্যে একটা ডাইলেমা হয়েছে এরকমের, যে বিরোধী দল চেয়েছে এই আদেশ বাস্তবায়ন হোক, আমরা বলছি প্রক্রিয়াটা হবে কি, এই দুইটা জায়গায় আটকা। কিন্তু আর কিন্তু সনদের ব্যাপারে কোনো বক্তব্য নাই। মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে কৃষি কার্ড বিতরণ করতে গিয়ে তিনি বলেছেন, অক্ষরে অক্ষরে দাড়ি, কর্মা, সেমিকোলন সহ আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এরপর কি?
বাস্তবায়ন করতে হলে সংস্কার লাগবে, আর সংস্কার করতে হলেই সংবিধানে হাত দিতে হবে। বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্ল্যাটফর্ম এজেকের কাছে $200 কোটি চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে বক্তব্য দেন সরকার প্রধান। পরে সম্মেলনের বিস্তারিত জানিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পরিচালনায় অনুষ্ঠিত হল এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস সামিট। বুধবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এতে অংশ নেয় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর লেস্তে, কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। অধিবেশনে ছিলেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা। ঢাকার পক্ষে এজেক প্লাস সম্মেলনে সংসদ সচিবালয়ের দফতর থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন তারেক রহমান। The crisis before us today is a stark reminder of our shared vulnerability and interdependence. No nation, regardless of its size or strength, can overcome this challenge in isolation. It demands a coordinated and forward-looking Asian response to strengthen regional energy security, address immediate supply disruption, and support the most vulnerable among us. পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সামিটের বিস্তারিত জানিয়ে ব্রিফ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য $2 বিলিয়ন প্রয়োজন। অংশীজনদের জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, দেন উই ক্যান স্টেবিলাইজ থিংস অ্যান্ড মুভ ফরওয়ার্ড। তো আমরা তো আমাদের উদ্যোগ নিচ্ছি, আর যেখানে ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে কাজ করা দরকার, তখন আমরা কাজ ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় এজেকের আওতায় থাকা দেশগুলো একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন। কেউ কেউ অপেক্ষা করছেন রাত থেকে। গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেকে জড়াচ্ছেন তর্কে। কর্তৃপক্ষ বলছে, বৈশাখের ছুটিতে ডিপো বন্ধ থাকায় বেড়েছে চাপ। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। সকাল সকাল তেল নিয়ে কাজে যোগ দিতে কারো এই অপেক্ষা গেল রাত থেকে, কেউ আবার জ্বালানি সংগ্রহে সকালে এসেছেন রাতে থাকার প্রস্তুতি নিয়ে। আনুমানিক 12 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। তেলের জন্য অপেক্ষা করে মাত্র 500 টাকার তেল পাবেন। রাত্রে এসে এখানে থাকা মানে একটা বুঝতে পারছেন, একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু সমস্যা। রাত 1টা থেকে এই পর্যন্ত দাঁড়ানো, মানে এখন তো ঘুমাইতে পারি নাই। বালিশ নিয়ে আসছি, এই রাত ভরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই, এটাই ভাই বুঝতে পারতেছি না। এমন বাস্তবতার মধ্যে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষায় থেকে মেজাজ হারিয়ে অনেকে জড়াচ্ছেন তর্কে। এই গাড়িটা তো হঠাৎ করে ঢুকে গেছে, এই জন্য যারা রাত 3টা থেকে আসছে তাদের তো একটু সম্ভবত কারণে তাদের মধ্যে একটা বিদ্রোহ চলে আসে, বুঝেন না, তো সবারই তো কষ্ট আছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, বৈশাখের ছুটিতে ডিপো বন্ধ থাকায় তৈরি হয়েছে বাড়তি সংকট। গতকালকে যেহেতু নতুন কোনো গাড়ি আসেনি, এই জন্য আজকে যখন স্টার্ট করবো আমরা ডেলিভারির জন্য, তেলের গাড়ি আসার পরে স্টার্ট করতে হবে। তেলের গাড়ি আস্তে আস্তে একটু দেরি করে ফেলেছে, এই জন্য লাইনটা আরও বেশি দীর্ঘ হয়ে গেছে। ফুয়েল পাস অ্যাপসের আওতায় থাকা মোটরসাইকেল চালকরা দিনে 10 লিটার, আর সাধারণ বাইকাররা পাচ্ছেন 5 লিটার করে জ্বালানি তেল। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পাশাপাশি রাজধানীর বাইরেও একই অবস্থা জ্বালানি সংকটের। এই মুহূর্তে ফেনীতে আছেন সহকর্মী আতিয়ার সজল, যাচ্ছি তার কাছে। জ্বালানির যে সংকট, সেই সংকট কিন্তু কাটছেন না, এবং দিন যত গড়াচ্ছে এই সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই জ্বালানি সংকটের পাশাপাশি আরেকটি সংকট যোগ হয়েছে, সেটা হচ্ছে বিদ্যুতের লোডশেডিং। যখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যদিও পাম্পে তেল রয়েছে, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে পাম্প কর্তৃপক্ষ কিন্তু তেল দিতে পারছেন না। শুধু একদিকে যেমন একটি পাম্প 3-4 দিন পর তেল পাচ্ছেন রেশনিং পদ্ধতিতে, আবার ফেনীতে যে 28টি পেট্রোল পাম্প রয়েছে, এই 28টি পেট্রোল পাম্পের গড় চাহিদা দৈনিক 2.5 থেকে 3 লক্ষ লিটার। সেখানে পাম্প মালিক সমিতি যেটা জানিয়েছেন, তারা গড়ে পাচ্ছেন প্রতিদিন তার অর্ধেকেরও কম।
এবং এই যে 28টি পাম্প রয়েছে 28টি পাম্পের কিন্তু 1/3 পাম্প গড়ে কিন্তু প্রতিদিন তেল দিচ্ছে এবং বাকি যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু তেল না থাকার কারণে সেখানে নেই গাড়ির সারি, থাকে না কর্মব্যস্ততা, অনেকটা অলস সময় পার করে তারা। আবার যে সকল পাম্পে তেল দেওয়া হয় খবর পেলেই কিন্তু সে সকল পাম্পে গাড়ি নিয়ে গ্রাহকরা ভিড় জমাচ্ছে এবং হিমড়ি খেয়ে পড়ছে। এবং এই যে দেখতে পাচ্ছেন অনেকের এতে করে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং এই যে দীর্ঘ লাইন ধরে যখন পাম্পে যায় তখন তারা 300 টাকা করে তেল পাচ্ছে পাম্পটিতে, যেটা জানালো। এবং এই যে গ্রাহকরা দীর্ঘ লাইন ধরে দাঁড়াচ্ছে, কেউ কর্মজীবী, কেউ ব্যবসায়ী রয়েছেন এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তারা যেটা বলছেন তেলের পিছনে ছুটতেই তাদের দিনের একটি বড় অংশ ব্যয় হয়, যার কারণে একদিকে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্যদিকে তাদের হয়রানি বাড়ছে। সব মিলেই কিন্তু এই যে সংকট, পাম্প মালিক সমিতির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে চাহিদা যেটা রয়েছে প্রায় 3.5 লাখ লিটার প্রতিদিন, এই চাহিদার যোগান যদি না পান তাহলে কিন্তু এই যে সংকট তা কিন্তু মোকাবিলা করা সম্ভব নয়। এই ছিল আমার কাছে এখান থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে। এদিকে জ্বালানি সংকটে প্রায় অর্ধেকে নেমেছে রাজধানীর রাইড শেয়ার চালকদের। তাদের দাবি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না তেল। পাম্প মালিকদের যদিও দাবি তেল নিয়ে বাড়তি দামে বাইরে বিক্রি করছেন অনেক রাইড চালক। পাম্প মালিক আর রাইড শেয়ার চালকদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাড়তি ভাড়া মিটিয়ে ক্লান্ত যাত্রীরা। নাইম হাসানের রিপোর্ট। একজন না একজন যে কোনোভাবে ধরা খাইছে, খায়া তারপরে এই লাইনের নামছে। ইচ্ছা করে কেউ কাজ করে না, রাইড শেয়ার করতে তো রোদ্রে কালো হয়ে গেছে। সকাল গড়িয়ে দুপুর, পাম্প থেকে তেল নিতে অপেক্ষা শেষ হয় না রাইড শেয়ার চালক মহিদুলের। করোনা মহামারীতে ব্যবসা হারিয়ে স্ত্রী ও 3 সন্তানের সংসার চলত এই মোটর সাইকেলে, কিন্তু সাম্প্রতিক জ্বালানি সরবরাহে অচলাবস্থা জীবনের নতুন বাঁকে ফেলেছে তাকে। কোনো রকম আর কি ওই খরচ মরচ বাদ দিয়া, কোনো সময় 500 টাকা, কোনো সময় 700 টাকা, এই আর কি খরচ মরচ বাদ দিয়া, এই তেমন তো হয় না। জ্বালানি সংকটে বাকি রাইড শেয়ার চালকদের গল্পটাও মহিদুলের মতোই। আয় কমেছে অর্ধেক, বাড়তি আয়ের আশায় অ্যাপস ছেড়ে খেপে মারছেন ভাড়া। অনেকেই ভাবছেন পেশা বদলের। আগে মারছি আপনার 2025 আর এখন 1000-1200 এর বেশি মারা যায় না। 500 টাকা নিতে যা 4 ঘন্টা 5 ঘন্টা সময় চলে যায়, যার কারণে সারাদিনে ভাড়া মারা হয় না। সারাদিনে সর্বোচ্চ 500 টাকা ভাড়া মারলে ওটা দিয়ে তো আর সংসার চলে না। রোদ্রের ভিতরে দাঁড়ায় থাকতে হয়, শরীর তো এমনি ক্লান্ত হয়ে যায়, তারপরে গাড়ি চালাতে তার মন চায় না। মিলিয়ে আমার হলো 5 জন, তো 5 জন তো আমার এটি দিয়ে চলতেছে, এটা তো ছাড়া তার আমার উপায় নাই। তবে পাম্প মালিকরা বলছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে বাড়তি দামে বিক্রি করছেন কিছু অসাধু রাইড শেয়ার চালক। যে কাস্টমার আমাদের তেল নিত দৈনিক 300 টাকা 500 টাকার, ওই কাস্টমাররা আমার তেল দিতে হয় এখন পার ডে 2-2.5 হাজার টাকা। তারা এই তেল নিয়ে মানে বোতলজাত করে। আগে যার 14 লিটার 15 লিটার লাগতো, উনি এখন হয়তো বাড়িয়ে 30 লিটার নিচ্ছেন। একটা গাড়ি তেল নেওয়ার পরে আবার ওই লাইনে গিয়া আধা ঘন্টা দাঁড়ায় 1 ঘন্টা দাঁড়ায় আবার তেল নিচ্ছে। পাম্প মালিক আর রাইড শেয়ার চালকদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাড়তি ভাড়া মিটিয়ে ক্লান্ত যাত্রীরা। উবার যারা পরিচালনা করে প্লাস যারা মনে করেন কন্ট্রাক্টে গাড়ি চালায়, তারা ম্যাক্সিমামই তেল ডাবল নিচ্ছে, ডাবল নিয়ে আর তেল বাইরে খোলা বাজারে বিক্রি করতেছে। কম্পারেটিভলি আগের চাইতে কিছুটা অ্যাপসও বেশি যাচ্ছে, আর এমনিতে রেগুলার বেসিস যেটা ওটাতেও একটু কিছুটা ইম্প্যাক্ট পড়েছে। আগে যেটা 200 টাকা ছিল এখন 250 টাকা নিচ্ছে। আপ ডাউন আমার কাছে 500 টাকা নিচ্ছে, যেটা আমি আগে 400 টাকা 380 টাকা এরকম আপ ডাউন করতাম। কয়েক হাজার কিলোমিটার দূরের 3টি দেশের যুদ্ধের আগুনে পুড়ছে আমদানিকৃত জ্বালানি নির্ভর রাষ্ট্র বাংলাদেশ। একদিকে জ্বালানি সংকট যেমন রাইড শেয়ার চালকদের পেটে লাথি মেরেছে, অন্যদিকে সাধারণ যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত ভাড়া কাটছে। অচিরেই এই যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি সংকটের আগুনে পুড়তে হবে বাংলাদেশ সহ গোটা বিশ্বের সাধারণ মানুষকে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতে। গ্যাস বিদ্যুতের ঘাটতিতে উৎপাদন কমেছে 25 থেকে 30%। গাজীপুর, আশুলিয়া, শিল্পাঞ্চলে লোডশেডিংয়ের বিপরীতে চাহিদা মতো মিলছে না জেনারেটর চালানো ডিজেল। এতে বাড়ছে উৎপাদন ব্যয়, ব্যাহত হচ্ছে রফতানি কার্যক্রম। এই অবস্থায় জ্বালানি আমদানি ও ভোক্তা পর্যায়ে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিজিএমইএ। MS আরিফিনের রিপোর্ট।
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে বছরের পর বছর ধরে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ না পেয়ে নির্ভরতা থেকে গেছে জেনারেটরই, যা চালাতে দরকার হয় ডিজেল, ফার্নেস অয়েল ও এলপিজির মতো জ্বালানি। কারখানা মালিকদের তথ্য, গাজীপুর আশুলিয়া শিল্পাঞ্চলে প্রতিদিন গড়ে 10 ঘন্টা কর্মঘণ্টায় লোডশেডিং হচ্ছে 2 ঘন্টা পর্যন্ত। উৎপাদন ধরে রাখতে যেমন দরকার হচ্ছে সাধারণ জেনারেটর, তেমনি গ্যাসের চাপ কম থাকলেও বিকল্প হিসেবে চালু রাখতে হচ্ছে ক্যাপটিভ পাওয়ারের জেনারেটর। কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধ ঘিরে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন উৎপাদকরা। ফ্যাক্টরিতে আমরা ডিজেল বেশি দামে কিনলে আমাদের খরচ বেড়ে যাচ্ছে। সেম কাহিনি মাল পাঠাতে গেলে আমাদের কন্টেইনার ভাড়া, পাশাপাশি শিপিং যে খরচটা, এটাও কিন্তু 50% 100% বেড়ে যাচ্ছে। এই অবস্থায় তৈরি পোশাক খাতে উৎপাদন কমেছে 20 থেকে 30%। জ্বালানি বিভাগকে এমন তথ্য দিয়ে কারখানাগুলোতে বিশেষ ব্যবস্থায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমদানি ও ভোক্তা পর্যায়ে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহারে চিঠি দিয়েছে বিজিএমইএ। যে জিনিস দেশে তৈরি হয় না সেইখানে যদি আপনি হেভিলি ট্যাক্স বা ডিউটি ইম্পোজ করেন, দিনের শেষে কী হবে? এটা তো ভোক্তা পর্যায়ে দাম বেশি হবে, ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে, আমাদের এক্সপোর্টে ইম্প্যাক্ট হবে, আমাদের যে লোডশেডিং হলে আমরা যে আপনার ডিজেল জেনারেটর চালাই সেটার ইম্প্যাক্ট হবে। সো এইটার ক্ষেত্রে প্রতিনিয়ত বসে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববাজারে বেড়ে যাওয়া জ্বালানি ব্যয়ের বিপরীতে নেতিবাচক ধারায় ধুঁকতে থাকা পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দক্ষ ব্যবস্থাপনার তাগিদ অর্থনীতিবিদদের। ক্রাইসিসটা রাষ্ট্র কিভাবে ম্যানেজ করবে দক্ষতার সাথে, তাহলেই কিন্তু রাষ্ট্র অনেকটাই বেঁচে যাবে এবং রাষ্ট্র তখন দ্রুত এই সমস্যাটা যখন সমাধান হয়ে যাবে তখন দ্রুত বাউন্স ব্যাক করতে পারবে। ইপিবির তথ্য সবশেষ মার্চে বছর ব্যবধানে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় কমেছে প্রায় 19.5% আর 5.5% কমেছে অর্থ বছরের 9 মাসের হিসাবে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী 3টি জাহাজ, চলছে খালাস। 2টি জাহাজে আছে 68,000 মেট্রিক টন ডিজেল, আরেকটিতে আছে 12,000 মেট্রিক টন জেট ফুয়েল। বন্দরের তথ্য বলছে দেশের পথে রয়েছে আরও 2টি এলএনজি বাহী জাহাজ। চলমান জ্বালানি সংকটের মধ্যে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে নোঙর করেছে সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েলবাহী এমটি গ্রেড প্রিন্সেস। চলছে খালাসের প্রক্রিয়া। এছাড়া 35,000 টন ডিজেল নিয়ে এমটি লুসিয়া সলিস জেটিতে নোঙর করেছে। এছাড়া বন্দরে ভেড়া এমটি টম মিনিতে রয়েছে 33,000 টন ডিজেল। দেশে জ্বালানি ব্যবহারের বড় অংশই ডিজেল নির্ভর। পিপিসির হিসেবে এপ্রিল মাসে মোট চাহিদা প্রায় 4 লাখ টন। মাস জুড়ে ধাপে ধাপে আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে জাহাজগুলো দেশে এসে পৌঁছেছে। বন্দরের তথ্য বলছে দেশের পথে রয়েছে 2টি এলএনজিবাহী জাহাজ, যেগুলোর মধ্যে একটি বৃহস্পতিবার এবং একটি 18 এপ্রিল পৌঁছানোর কথা রয়েছে। এদিকে অপরিশোধিত তেল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি 2টি ইউনিট বন্ধ রয়েছে। তবে 18 এপ্রিল সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বাংলাদেশের জন্য জাহাজে লোড হওয়ার কথা রয়েছে, যা 5 মে ইস্টার্ন রিফাইনারিতে আনলোড করা হবে। এর বাইরেও বিকল্প কয়েকটি দেশ থেকে কয়েক লাখ টন ক্রুড অয়েল কেনার চেষ্টা করছে সরকার। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে ডিজেল, অকটেল এবং পেট্রোলের পর্যাপ্ত মজুদ থাকায় আগামীর অন্তত 2 মাস দেশে জ্বালানির কোনো সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতির উন্নতি না হলে ভর্তুকি কমানোর জন্য জ্বালানির দাম বাড়াতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও আন্তর্জাতিক বাজারে টালমাটাল পরিস্থিতিতে দেশের জ্বালানি খাত চরম সংকটে। আমদানি ও সরবরাহের জটিলতায় ভোগান্তি পোহাচ্ছেন কোটি কোটি মানুষ। যুদ্ধ পরিস্থিতির উন্নতি না হলে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যদিও সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছে। বর্তমানে ডিজেল 1,01,385 মেট্রিক টন, অকটেন 31,821 মেট্রিক টন ও পেট্রোল 18,211 মেট্রিক টন সহ বিভিন্ন ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বুধবার সচিবালয়ে ব্রিফ করেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। তিনি বলেন, এ অবস্থায় আগামী অন্তত 2 মাস সংকটের আশঙ্কা নেই। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। একই কথা এখনো আপনাদেরকে বলছি। আর ডিজেল যেটা এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই।
আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস এটুকু মোটামুটি নিশ্চিত করেছি। ফলে আশ্বস্ত করতে পারছি আপনাদের মাধ্যমে, সর্বস্তরের জনগণকে আশ্বস্ত করছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। এর আগে সচিবালয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি জানান, যুদ্ধের প্রভাবে দেশেও বাড়তে পারে জ্বালানি পণ্যের দাম। আমরা দেখেছি যে 1 লাখ টনের একটা জাহাজ শিপমেন্ট সৌদি আরব থেকে হচ্ছিল, যেটা আসলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসার কথা ছিল, এটা আসতে পারেনি। আরেকটা আসবে, এটা হলো প্রাথমিক কথা, যে এটা মে মাসের শুরুতে এসে পৌঁছবে, ওটা দিয়ে অলরেডি চুক্তি হয়ে গেছে। এছাড়া সরকার ক্রুড কেনার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। যদি এটা কন্টিনিউ করে, দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। জ্বালানি খাতে দীর্ঘ সময় ভর্তুকি দেয়া সরকারের পক্ষে সম্ভব না বলেও উল্লেখ করেন ডাক্তার জাহেদ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। খাদ্য ও জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগত মজুতের পরিকল্পনা করছে সরকার। অর্থনৈতিক কৌশল প্রণয়নের লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদের সঙ্গে প্রথম বৈঠক শেষে কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, অভ্যন্তরীণ গ্যাসকূপ খনন সহ জ্বালানি সরবরাহের সক্ষমতা বাড়ানো ও নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়াতে কাজ চলছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা ও বিএনপি সরকারের ইশতেহার বাস্তবায়নের হাতিয়ার হিসেবে অর্থনৈতিক কৌশল তৈরির লক্ষ্যে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগকে প্রয়োজনীয় পরামর্শ দিতে বুধবার বৈঠকে বসে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত উপদেষ্টা কমিটি। বৈঠকের পর সাংবাদিকদের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জানান, অতীতে উন্নয়নের বয়ান ও বাস্তবতার মিল ছিল না। বর্তমান সরকার সেগুলোর বস্তুনিষ্ঠ মূল্যায়ন করবে। অতীতে যে বয়ান তৈরি করা হয়েছে এবং যে লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে তার সাথে বাস্তবের কোনো সঙ্গতি ছিল না। ভবিষ্যতের দিকে যাতে বাস্তবায়নযোগ্য অর্থনৈতিক কৌশল চালু করতে হবে, অর্থাৎ অর্থনীতির গণতন্ত্রায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংকট নিরসনে খাদ্য জ্বালানির নিরাপত্তার ক্ষেত্রে সরকার কৌশলগত মজুদের পরিকল্পনা করছে বলেও জানান তিনি। মূল্যস্ফীতির ক্ষেত্রে কৌশলগত যে পণ্যগুলো আছে সেগুলোর মজুদ দরকার। মনে রাখতে হবে, একদিকে যেমন রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসতে হবে, তেমনি বাসযোগ্য পৃথিবী হতে হবে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সক্ষমতা বাড়ানো সহ অভ্যন্তরীণ গ্যাসকূপ খনন ও নবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা বাড়াতে কাজ করছে সরকার। 32 থেকে 38 টিসিএফ গ্যাসের সম্ভাবনা বাংলাদেশে দেখেছিলেন, যেগুলো এক্সপ্লোর করার জন্য ব্যাপেক্সকেও কাজে লাগানো হয়নি এবং তার সক্ষমতাটা তৈরি করা হয়নি। এই গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যেই তারা প্রায়োরিটি দিয়ে ব্যাপেক্সকে সক্ষম করা এবং তাকে দ্রুততম সময়ে কাজে লাগানো। সভায় আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ ও তথ্যপত্রের ত্রুটি মূল্যায়ন করা, বাস্তবসম্মত কৌশল প্রণয়ন এবং অর্থনীতির গণতন্ত্র নিশ্চিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানানো হয়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, থামছেই না মব সন্ত্রাস। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কঠোর অবস্থানের কথা জানালেও নিয়ন্ত্রণে আসেনি। বিশ্লেষকরা মনে করেন, বিগত সময়ের এমন অপরাধের বিচার না হওয়া, উগ্রবাদের রাজনৈতিক প্রশ্রয় সহ নানা কারণে এখনও মাথা চাড়া দিচ্ছে সংঘবদ্ধ অপরাধীরা। মব রুখতে আইনের কঠোর প্রয়োগ, গুজব প্রতিরোধ, সামাজিক আন্দোলন ও নাগরিক সচেতনতায় জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না। রাজনৈতিক সরকারের ক্ষমতায়ন, মন্ত্রীদের প্রতিশ্রুতি, আইনসভায় দাঁড়িয়ে শক্ত ঘোষণার পর জনমনে আশা জেগেছিল গত অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মব সন্ত্রাস থেকে হয়তো মুক্তি মিলবে এবার। কিন্তু বাস্তবতা যে এখনো ভিন্ন, তার বড় উদাহরণ কুষ্টিয়ায় সংঘবদ্ধভাবে দরবার শরীফে হামলা চালিয়ে পীর হত্যা, শাহবাগে মারধর সহ সাম্প্রতিক কিছু ঘটনা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে চলতি বছরের প্রথম 3 মাসে গণপিটুনি ও মব সহিংসতার অন্তত 88টি ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ, আহত হয়েছেন 80 জন, যার মধ্যে গত মাসে মব সহিংসতার 25 ঘটনায় নিহত হন 13 জন। এতে প্রশ্ন উঠছে, আবারও কি মাথা ছাড়া দিয়ে উঠছে মব ভায়োলেন্স, কিংবা কেনই বা রাশ টানা যাচ্ছে না সংঘবদ্ধ এই অপরাধের? সরকার কথা বললেও বাস্তবে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যে পদক্ষেপের কারণে এটা একেবারেই বন্ধ হয়ে আসবে।
আরেকটা জিনিসও সত্য, কিছু গোষ্ঠী আছে, ধর্মীয় গোষ্ঠী আছে, কিছু ছোট ছোট রাজনৈতিক গোষ্ঠী আছে, কিছু সমাজের দুষ্কৃতিকারী আছে, যারা এই মব সন্ত্রাসকে কাজে লাগিয়ে ব্যক্তিগত চাহিদাগুলি পূরণ করছে। অন্তর্বর্তীকালে সরকার থেকে এটা শুরু হয়েছে, তারা কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্য থাকাটাও বিচিত্র নয়। এখানে উগ্রবাদটা কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা লক্ষণ সমূহ দেখছি যে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা পায়তারাও চলছে। মানবাধিকার কর্মী ও অপরাধ বিশ্লেষকরা মনে করেন মব সন্ত্রাস রুখতে প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আর অপরাধীদের বিচার নিশ্চিত করা। এক্ষেত্রে কেবল সরকার নয়, নাগরিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। যে কোনো অ্যাডভান্স ইন্টেলিজেন্স সেটা একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর নগর সব জায়গায় এই ইনফরমেশনগুলো পেতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছে আর জনপ্রতিনিধি আছে বিভিন্ন পর্যায়ে, সকলকে কোঅপারেট করতে হবে। মব যে পর্যায়ে এসছে, এই পর্যায়ে মবকে নিয়ন্ত্রণ করতে হলে, নির্মূল করতে হলে সরকারের পাশাপাশি জনগণকেও যুক্ত হতে হবে। একটা গোষ্ঠী কায়েমি স্বার্থ রক্ষার জন্য তারা কি করছে, সাধারণ মানুষকে উস্কাই দিচ্ছে। ফলে এই জায়গায় সতর্ক না হলে সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী গত বছর মব সহিংসতায় দেশে প্রাণ হারান 198 জন। এর আগের বছর 2024 সালে নিহত হন 128 জন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। হামের খবর। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মারা গেছে আরও 3 শিশু। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1108 জন। সংক্রমণ ছড়িয়ে পড়ার বড় কারণ অপুষ্টি। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউ। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সহায়তার মাধ্যমে পুষ্টিহীনতা দূর করা গেলে প্রতিরোধযোগ্য মৃত্যু কমিয়ে আনা সম্ভব। চলতি বছরের মার্চ থেকে বেড়েছে হামের সংক্রমণ, আক্রান্ত প্রায় 20,000। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। শয্যা সংকটে অসুস্থ শিশু সন্তানকে নিয়ে দিশেহারা অবস্থা অনেক অভিভাবকের। একটার পরে একটা জ্বরের তাইকা, একটার পরে একটা ওয়াতই। কলেরা হসপিটাল গেছি, কলেরা হসপিটাল ওরে ভর্তি করে নাই। পরে ডায়রিয়া হাসপাতালে ভর্তি ছিলাম, পরে ওখানে হেরা 2 দিন রাখছে, পরে রেশ 1-2টা বাসতে ওরা এখানে পাঠায় দিচ্ছে। শুধু হাম উপসর্গ নয়, হাসপাতালে ভর্তি অনেক শিশুরই ছিল শারীরিক অন্য জটিলতা। কারো হার্টে ছিদ্র, কারো জন্মের পর থেকে খিঁচুনি, আবার কেউ সবেমাত্র সুস্থ হয়েছিল নিউমোনিয়া থেকে। অনেক দুর্বল আমার বাচ্চা, চোখ মিললা হয় যে একটু খাইবো, ওটাও খাইতে পারতেছে না। ওর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, আর এর মধ্যে ওর হাম হয়েছে। চিকিৎসকরাও বলছেন, যেসব শিশু আগে থেকেই অপুষ্টিতে ভুগছে বা ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতার মতো সমস্যায় আক্রান্ত, হামের সংক্রমণে সেসব শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউ সাপোর্ট। যারা নাকি আগে থেকে ম্যালনারিশ ছিলেন, মানে অপুষ্টিতে ভুগছেন, এবং যাদের নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, এবং তারা অবশ্যই হামের জটিলতায় বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং তাদের সংখ্যা আমরা বেশি দেখছি। 2 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে, এবং হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যালিটির সংখ্যাও বেশি হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, দরিদ্র পরিবারের অনেক শিশু নিয়মিত পুষ্টিকর খাবার বা ভিটামিন এ পায় না। সামাজিক সহায়তায় পুষ্টিহীনতা কমিয়ে আনতে পারলে হামে মৃত্যু কমিয়ে আনা সম্ভব। দরিদ্র এবং যারা বিত্তহীন তাদেরকে চিকিৎসার জন্য আমরা এক জায়গায় নিলেই হবে না, তাদেরকে সামাজিক সহায়তা দিতে হবে, সমন্বিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং যারা দানশীল ব্যক্তি সমাজের বেসরকারি সংস্থা, তাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। হামের মৃত্যু তো প্রতিরোধযোগ্য, এটাকে আমরা কমিয়ে আনতে পারব। ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায়ও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মেহেদি হাসান বাপ্পি। হামের সবশেষ খবর জানবো তার কাছে। বাপ্পি, হাম রোগের উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে প্রতিদিনই
এই রোগীর যেমন ভর্তি সংখ্যা বাড়ছে তেমনি বেড়ে চলছে মৃতের সংখ্যা। আর এই রোগের চিকিৎসা দেওয়ার জন্য প্রতিদিনই আমরা দেখছি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিন নিত্য নতুন পরিকল্পনা গ্রহণ করছে। এর আগে আমরা 3টি কক্ষে এই রোগের চিকিৎসা দিতে দেখলেও আজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি নতুন করে তৈরি করা হয়েছে। এই ওয়ার্ডটিতে নতুন করে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত 24 ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন 24 জন, যার মধ্যে এখন পর্যন্ত হাসপাতালটির মোট 3টি আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন 140 জন। আর এই গত 24 ঘন্টায় যে নতুন ভর্তি হয়েছেন 24 জন, তার মধ্যে থেকে মাত্র 5 জন ছাড়পত্র নিয়েছেন এই হাসপাতালটি থেকে। গত 24 ঘন্টায় একটি মৃত্যুর খবরও কিন্তু এই হাসপাতালটিতে রয়েছে, অর্থাৎ গত 14 এপ্রিল সকাল 8:30 থেকে সকাল 15 এপ্রিল সকাল 8:30 পর্যন্ত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া যে প্রতিবেদনটি, সেখানে একজন শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। শিশুটি 6 মাস বয়সী ছিল এবং ভোলার দৌলত খানের বাসিন্দা ছিলেন। এর আগেও গতকাল আমরা দেখেছিলাম 13 এপ্রিল থেকে 14 এপ্রিল সকাল 8:30 পর্যন্ত 24 ঘন্টার রিপোর্টে আরও 2 শিশুর মৃত্যুর খবর কিন্তু আমরা এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পেয়েছিলাম। আপনারা এই মুহূর্তে ঠিক যেটি দেখছেন, এই হাসপাতালটিতে কিন্তু প্রতিদিনই রোগীদের যে চাপ সেটি কিন্তু বেড়েই চলছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই হাসপাতালটিতে প্রতিদিন রোগীর ভর্তির সংখ্যা বাড়ছে এবং স্বাস্থ্য বিভাগ বলছে এই রোগ সংক্রমণ ঠেকাতে তারা সব ধরনের প্রস্তুত রয়েছেন এবং বিশেষ করে টিকা কার্যক্রমের ক্ষেত্রে তারা নজর দিচ্ছেন। তো বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। তালিকা করে ফুটপাতে ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখলমুক্ত করে নান্দনিক পরিবেশ তৈরির পাইলট প্রকল্পের উদ্বোধন করে একথা জানান তিনি। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় নগরীকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন দক্ষিণ সিটির প্রশাসক। ফুটপাতে হকারের দৌরাত্মে ঢাকা মেডিকেল হাসপাতালের রোগীদের ভোগান্তি ছিল নিত্যদিনের। তবে এখন চিত্র ভিন্ন। ফুটপাতে যত্রতত্র ভ্যানের পরিবর্তে জায়গা পেয়েছে ফুল গাছ, সৌন্দর্য বর্ধনে আঁকা হয়েছে দেয়ালচিত্র। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাতে নান্দনিক পরিবেশ তৈরির পাইলট প্রকল্পের উদ্বোধন করেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। শৃঙ্খলা আনতে ব্যবসায়ীদের তালিকা করে লাইসেন্স দেওয়ার কথা জানান তিনি। ফুটপাতে যে বসে ব্যবসা করবে তাকে একটা আইনের মাধ্যমে আনতে হবে, একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। এই জন্য তাদেরকে আমরা লাইসেন্স দেব। ফটো আইডি ঝুলায় রাখতে হবে তাকে, তার গলায়, যে ব্যবসা করবে এখানে। 1 সপ্তাহের মধ্যে এগুলো জরিপ করতেছে পুলিশ, কারা ঢাকা শহরে ব্যবসা করতে পারবে, কারা করবে না। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় নগরীকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন দক্ষিণ সিটির প্রশাসক। আমাদের চিকুনগুনিয়া ডেঙ্গুর প্রভাব আসার আগেই যাতে আমরা সবার বাড়িঘরগুলো পরিষ্কার রাখি, সবার আঙিনা পরিষ্কার রাখি, কোথাও যাতে পানি জমে না থাকে সেই জায়গাটা আমরা পরিষ্কার রাখি। ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান মোহাম্মদ আব্দুস সালাম। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। কখনো বিএনপি আবার কখনো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগে রাজনীতিতে ফের দল বদলে ছুটছেন চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলম। এবার এনসিপিতে ভিড়তে হাসনাত আবদুল্লাহর সঙ্গে বৈঠক করে জন্ম দিয়েছে নতুন বিতর্ক। গুঞ্জন রয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির হয়ে লড়তে চান তিনি। রাজনীতিবিদরা বলছেন নীতিহীনদের প্রত্যাখ্যান করবে নগরবাসী। আশরাফুল আলমের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। এম মঞ্জুর আলম ঘন ঘন দলবদলের কারণে চট্টগ্রামের রাজনীতির বিতর্কিত ও সমালোচিত এক নাম। 2010 সালে বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হন। 2015 সালে সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের দিন কারচুপির অভিযোগে ভোট বর্জন করে বিএনপি। এতে ক্ষুব্ধ হয়ে তৎকালীন বিএনপির মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম দলটির রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে সক্রিয় হন আওয়ামী লীগের রাজনীতিতে। 2018 সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও ব্যর্থ হন। আবার 2021 সালে সিটি নির্বাচনেও একই দলের মেয়রের ফর্ম কিনেও মনোনয়ন বঞ্চিত
বঞ্চিত হন। সর্বশেষ 2023 সালে চট্টগ্রাম 10 আসনে দলের টিকিট না পেয়ে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হেরে যান তিনি। এবার নতুন করে দলবদলের বিতর্কে উত্তপ্ত চট্টগ্রামের রাজনীতি। এনসিপির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন এম মঞ্জুর আলম। সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নতুন দলটির হয়ে। জোরালো হচ্ছে এমন গুঞ্জন। গত মঙ্গলবার মঞ্জুর আলমের কাঠঠোলির বাসায় গিয়ে তোপের মুখে পড়েন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ কিভাবে উনির বাসায় আসে? ওরাই তো চায়নি আওয়ামী লীগ 24 জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এই জিনিস জাতি আশা করে না। বিএনপি নেতারা বলছেন নীতিবদলকারীদের প্রত্যাখ্যান করবে চট্টগ্রামবাসী। তারাই আজকে যারা আওয়ামী লীগের নেতা কিংবা ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা করেছে, আওয়ামী লীগকে যারা পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরকে এখন পুনর্বাসনের প্রক্রিয়ার সাথে তারা যুক্ত হয়ে গেছে। যারা বারবার দল পরিবর্তন করে, নীতি পরিবর্তন করে, তাদেরকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। এদিকে নগরীর কাঠঠোলী মঞ্জুর আলমের বাসায় গেলেও প্রবেশের অনুমতি পাওয়া যায়নি। মুঠোফোনে অস্বীকার করেন বিষয়টি। বললো আমি আর দুপুরে আপনার এখানে আসবো। তারপরে আপনি যখন দুপুরে আসবেন আমার এখানে খাইয়ে যাবেন। এসে আমার সাথে গল্প গুজব করে খাওয়া দাওয়া করে 5:30 চলে গেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে প্রথমে চট্টগ্রামের উত্তর কাঠঠোলিয়া এলাকার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন ধনাঢ্য ব্যবসায়ী এম মঞ্জুর আলম। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলাসহ র্যাবে থাকা অবস্থায় বিচার বহির্ভূত হত্যা মামলায় আসামি করা হতে পারে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। দুপুরে কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের মামলার এজাহার কপি ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 1000 মামলার কপি তদন্ত সংস্থায় জমা পড়েছে বলে জানান তিনি। আগামী 10-15 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে শাপলা চত্বর যে একটা নারকীয় হত্যাযজ্ঞ যেটা হয়েছে, একটা সারা পৃথিবীর মানুষের বিবেকবান মানুষকে যারা আহত করেছে এই মানবতা বিরোধী অপরাধ, সেটার মধ্যে আমরা যাদের সম্পৃক্ততাই পাওয়া যাবে, এটা সিভিলিয়ান হোক, পুলিশ পার্সোনাল হোক, র্যাব হোক, আর্মি অফিসার হোক, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসব। গত 3 মাসে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ দেশে বিদেশে দুর্নীতিবাজদের প্রায় 2500 কোটি টাকার অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। সংস্থাটি জানিয়েছে, আদালতের চূড়ান্ত রায় পাওয়ার পর এইসব সম্পদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে চট্টগ্রাম ও মোংলা বন্দরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুদক। চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে অভিযোগ আসে দুদকে, যেখানে জড়িয়ে আছে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম। একইভাবে মোংলা বন্দরে 1538 কোটি টাকার পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে। প্রাথমিক সত্যতার খোঁজে 4 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক। সেই কমিটি এরই মধ্যে বিভিন্ন দফতরে চিঠি দেওয়া শুরু করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের একাধিক ব্যক্তির নিয়োগ, পদোন্নতি এবং প্রকল্প সংক্রান্ত অনেকগুলো অভিযোগের অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধান চলাকালীন সময়ে এ পর্যায়ে সংশ্লিষ্ট শাখাগুলোতে, সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অনুসন্ধানকারী কমিটি তাদের তথ্য চেয়ে পত্র প্রেরণ করবেন। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ দেশে বিদেশে প্রায় 2500 কোটি টাকার অস্থাবর সম্পদ জব্দের কথা জানিয়েছে দুদক। 3 মাসের একটা হিসাব আছে, দেশে বিদেশে অস্থাবর সম্পদ মিলে প্রায় 2500 কোটি টাকার সম্পদ ক্রোক বা জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্ট অভিযোগটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে। দুর্নীতির অভিযোগ থাকা এসব ব্যক্তিদের সম্পদ চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত ফ্রিজ বা অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে 2 ভাইকে অপহরণের পর ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনার ঘটনায় তোলপাড় পুরো এলাকায়। পাওনা টাকা ফেরত পেতে মামলা করায় কাল হয় ভুক্তভোগীদের। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।
নেওয়ার কথা বলে শামশের সর্দার। মাদারীপুর সদরের পৌর পেয়ারপুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম ১৩ লাখ টাকার বিনিময়ে তার ছেলে বাইজিদকে যুক্তরাষ্ট্র নেয়ার জন্য পাশের গ্রামের দুই ভাই শামশের সর্দার ও আবু রাহানের সঙ্গে চুক্তি হয়। তবে বিদেশে নিতে ব্যর্থ হওয়ায় পাওনা টাকা ফেরত চাইলে টালবাহনা শুরু করেন অভিযুক্তরা। টাকা ফেরত না পেয়ে গত ৩১ মার্চ মামলা করেন জহিরুলের পরিবার। আমি এখানে ছিলাম 3 দিন। মামলার বিষয়টি জেনে ওই দিন রাতেই মীমাংসার কথা বলে জহিরুলকে মাইক্রোবাসে তুলে নেয় চক্রটি। পরে জহিরুলের ছোট ভাই রাশেদুল ইসলামকে খবর দিয়ে তাকেও জিম্মি করা হয়। ৩ দিন রাজধানীর বাড্ডা থানার একটি বাসায় আটকে রেখে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এমনকি টাকা না দিলে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। পরে টাকা দিলে জিম্মি দশা থেকে মুক্তি পান জহিরুল ও তার ছোট ভাই। যেখানে আমি তাদের কাছ থেকে প্রায় ১৩ লক্ষ টাকা পাই, সেই টাকা তো দেয় নাই, বরঞ্চ আমার কাছ থেকে ৪ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তারপরে আমাকে ছেড়ে দেয়। অপহরণ করলো এবং মুক্তিপণ দাবি করলো এবং মুক্তিপণ আদায় করলো। আমার এই বিচার আমি চাই। আইনের কাছে আমরা উপযুক্ত বিচার চাই। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ঘটনার পরপরই বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে এবং এই জিডির তদন্ত কিন্তু তদন্তাধীন আছে এবং এই জিডির তদন্ত মূলে অথবা জিডির রেফারেন্সে নতুন করে মামলা হওয়া সম্ভব। সেই ক্ষেত্রে আমি যিনি অভিযোগকারী আছেন তাকে অনুরোধ করব যে বাড্ডা থানায় উনি মামলা করবেন। আমাদের যদি প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট লাগে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। ভুক্তভোগী জহিরুল ইসলাম ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সাংগ্রাই উৎসব ঘিরে জলকলিতে মাতোয়ারা মারমা তরুণীরা। এই মুহূর্তে বান্দরবানের রাজার মাঠে আছেন সহকর্মী এনে জাকির। সরাসরি যাচ্ছে তার কাছে। জাকির, সাংগ্রাই উৎসবকে ঘিরে জলকেলিতে মাতোয়ারা পার্বত্য জেলা বান্দরবানের মারমা সম্প্রদায় প্রতি বছর পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে মারমারা পালন করে থাকে এই সাংগ্রাই উৎসব। আর সাংগ্রাই উৎসবের প্রধান আকর্ষণ জলকেলি বা মৈত্রী পানি বর্ষণ উৎসব। স্থানীয় রাজার মাঠে কিছুক্ষণ আগে পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এই পানি বর্ষণ, মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি উৎসবের। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্থানীয় রাজার মাঠে এই মুহূর্তে মারমা তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে যে সাংগ্রাই উৎসব রয়েছে, জলকেলি উৎসব, সেই জলকেলি উৎসব উদযাপন করছে। এখানে রাজার মাঠে জলকেলি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন পাড়া থেকে প্রায় হাজার হাজার মারমা তরুণী এখানে একত্রিত হয়েছে। তারা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দ উদযাপন করছে। তাদের বিশ্বাস যে নতুন বছর, পুরাতন বছরের দুঃখ কষ্ট গ্লানি যা রয়েছে তা এই পানি ছিটানোর মধ্য দিয়ে তারা একে অপরকে পরিশুদ্ধ করে পবিত্র হয়ে আগামী যে নতুন বছর আছে সেই নতুন বছরে তারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে তাদের জীবন অতিবাহিত করবে। এই বিশ্বাস মতেই কিন্তু তারা এই যে মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি রয়েছে সেই জলকেলি উৎসবের মাঠে, স্থানীয় রাজার মাঠে বিভিন্ন পাড়ার যে মারমা তরুণীরা রয়েছে তারা দলগতভাবে বিভক্ত হয়ে একে অপরকে পানি ছিটিয়ে এই পানি বর্ষণ জলকেলি উৎসব উদযাপন করছে। এই জলকেলি উৎসব দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ কিন্তু এই মুহূর্তে স্থানীয় রাজার মাঠে জড়ো হয়েছে। সেখানে যে মারমা বিভিন্ন সম্প্রদায়ের পাশাপাশি বাঙালি সহ পর্যটকরাও কিন্তু এখানে এই পানি উৎসব দেখতে এসেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে পাহাড়ের যে মারমা সম্প্রদায় রয়েছে, তরুণীরা দুটি দলে বিভক্ত হয়ে একে অপরকে পানি ছিটিয়ে তারা আসলে এই মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি উৎসব উদযাপন করছে। তাদের এই জলকেলির যে আনন্দ, যে দুটি দলে বিভক্ত হয়ে তারা একে অপরকে পানি ছিটিয়ে এই জলকেলি উৎসব উদযাপন করে থাকে। মূলত গত 13ই এপ্রিল শোভাযাত্রার মাধ্যমে কিন্তু এই সাংগ্রাই উৎসব উদযাপন হলেও আজকে কিন্তু সাংগ্রাই উৎসবের প্রধান আকর্ষণ বা মৈত্রী পানি বর্ষণ উৎসব। এই উৎসবটি কিন্তু সাংগ্রাই উৎসবের প্রধান আকর্ষণীয় উৎসব। তো আমার কাছে বান্দরবানের রাজার মাঠ থেকে ছিল জলকেলি উৎসবের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বান্দরবানে। দেশের বাইরের খবর, যুদ্ধবিরতির শেষ মুহূর্তে আবারও এক টেবিলে বসছে ইরান যুক্তরাষ্ট্র। দুদিনের মধ্যে ইসলামাবাদে আবারও বৈঠক করবেন দেশ দুটির প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান যুদ্ধ প্রায় শেষ দিকে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে হরমুজ প্রণালীর অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে সৌদি আরব। আর IMF বলছে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেখা দিতে পারে বিশ্বমন্দা। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ আরোপের জেরে স্থবির বিশ্ব বাণিজ্য। দেশে দেশে বন্ধ হয়ে গেছে জ্বালানি সরবরাহ। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে তীব্র আকার ধারণ করেছে তেলের সংকট।
মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে ইসলামাবাদে ওয়াশিংটন ও তেহরানের প্রথম দফার বৈঠক থেকে আসেনি কোনো সমাধান। তবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আগামী 2 দিনের মধ্যে আবারও আলোচনায় বসতে পারে ওয়াশিংটন ও তেহরান। ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্র পথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরান সংশ্লিষ্ট 8টি তেলবাহী জাহাজকে ফেরত পাঠানোর কথা জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তবে ইরান বলছে যুক্তরাষ্ট্রের অবরোধ বড় কোনো প্রভাব ফেলবে না। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 8000 কিলোমিটারের বেশি স্থল ও সমুদ্র সীমান্ত ব্যবহার করে বিকল্প বাণিজ্য চালু রাখবে তেহরান। এদিকে হরমুজ প্রণালীর অবরোধ থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরব চাপ দিচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ইরান যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে বিশ্বমন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। যুদ্ধ না থামলে 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি 2% নেমে আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। খেলার খবর। বাংলাদেশ সফরে এসে প্রথমবার অনুশীলন করেছে নিউজিল্যান্ড দল। কিউইদের পর নিজেদের ছাড়িয়ে নিয়েছে টাইগাররাও। ক্রিকেট বোর্ডে পরিবর্তন এলেও তাতে অবাক হননি বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স। নিউজিল্যান্ড সিরিজে আপাতত মনোযোগ দেওয়ার লক্ষ্য তার। প্রথমে ওয়ার্ম আপ, এরপর নেটে ব্যাটিং বোলিং অনুশীলন করেছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। ব্যাটাররা যেমন ছাড়িয়ে নিয়েছেন নিজেদের শট, তেমনি বোলাররাও কাজ করছেন লাইন লেন্থ ও ভ্যারিয়েশন নিয়ে। এই সিরিজে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম, উইল ইয়াং ছাড়া বেশিরভাগেরই আন্তর্জাতিক অঙ্গনে অভিজ্ঞতা একেবারেই কম। তাই বাংলাদেশের কন্ডিশনে দ্রুত মানিয়ে নিতে বেশ মনোযোগী কিউইরা। এরপর বেলা 2টা থেকে অনুশীলন করে বাংলাদেশ দল। নিজেদের ঘাটতির জায়গাগুলো শুধরে নিতে দীর্ঘ সময় মাঠে ব্যাটে বলের প্রস্তুতি সেরেছে টাইগাররা। শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশাসনিক পরিবর্তন আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজের প্রস্তুতিতে কোনোভাবে প্রভাব ফেলবে না। আমরা সিরিজের জন্য তৈরি হচ্ছি। ছেলেরা জানে মাঠে তাদের কি করতে হবে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। নতুন সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। এই পরিবর্তনে আমি মোটেও অবাক হইনি। মিউনিখে আরও একটা রোমাঞ্চকর রাতের সাক্ষী হতে প্রস্তুত ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ম্যাচটা ড্র করলে সেমিফাইনাল নিশ্চিত হবে বাভারিয়ান ক্লাবটির। তবে মাদ্রিদের সামনে কঠিন চ্যালেঞ্জ, সেরা চারে জিততে হবে অন্তত 2 গোলের ব্যবধানে। ম্যাচটাকে তাই ফাইনালের সঙ্গে তুলনা করেছেন লস ব্লাঙ্কোস তারকা জুড বেলিংহ্যাম। অন্যদিকে সেরাটা দিয়েই বার্নাব্যুর পর নিজেদের মাঠে জিততে চান বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। এলিয়ান্স অ্যারেনায় ম্যাচ শুরু হবে রাত 1টায়। খাদের কিনারায় দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ কোপা দেল রে থেকে আগেই বিদায় নিয়েছে লস ব্লাঙ্কোস। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে 9 পয়েন্ট পিছিয়ে শিরোপার স্বপ্ন প্রায় শেষ। মৌসুমে একমাত্র ট্রফি জয়ের সুযোগ চ্যাম্পিয়ন্স লিগে, সেখানেও এখন পর্বত ডিঙানোর চ্যালেঞ্জ এমবাপ্পে বেলিংহ্যামদের। প্রথম লেগে সান্তিয়াগো বার্নাবুতে বায়ার্ন মিউনিখের কাছে 2-1 ব্যবধানে হেরে যাওয়ায় সেমিফাইনালের টিকিট পেতে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অসম্ভবকে সম্ভব করতে হবে আলভারো আরবেলোয়ার শিষ্যদের। বায়ার্ন মিউনিখ বর্তমানে যে ফর্মে আছে তাতে কাজটা যে মোটেও সহজ হবে না তা বলাই যায়। ম্যাচটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রিয়াল মাদ্রিদও। কোনোভাবেই ট্রফিলেস একটা মৌসুম পার করতে চায় না ইউরোপের রাজারা। তাই ম্যাচটা ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ রিয়ালের কাছে। রিয়ালের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর কিলিয়ান এমবাপ্পের ফিটনেস। ম্যাচের আগে অনুশীলন করেছেন ফ্রেঞ্চ তারকা। প্রথম লেগে শতভাগ ফিট না থাকায় নিজের ছায়া হয়েছিলেন বিশ্বকাপ জয়ী ফুটবলার। তবে কোচ নিশ্চিত করেছেন এমবাপ্পে এখন পুরোপুরি ফিট এবং মিউনিখে শুরু থেকেই তাকে পাওয়া যাবে। রেকর্ড 15 বারের চ্যাম্পিয়নরা লড়াকু মানসিকতা নিয়েই বায়ার্নের দুর্গে আঘাত হানতে প্রস্তুত। ইনজুরি আছে রদ্রিগো চুয়ামেনি ও গোলরক্ষক থিবো কৌর্তোয়ার। পারভিন আক্তার, সময় সংবাদ। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। ইনান, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।